এইবার বলি হচ্ছে দিদার ঘটনাটা। হ্যাঁ, এটা গেল হচ্ছে দিব্যজ্যোতির এক্সপিরিয়েন্সটা। এবার এখন তো দিদারও শরীর একদমই ভালো নেই, দিদাও বহুদিন হসপিটালাইজড ছিলেন, আস্তে আস্তে একটু রিকভার করার পর বাড়ি এসছেন ঠিকই, কিন্তু বাড়িতেও উনি একদমই সুস্থাবস্থায় নেই। তো এই দিদা যখন আর কি প্রথম দিব্যজ্যোতি হয়, তখন ওই যে বললাম ওদের আগের যে খড়দার বাড়িটা ছিল, সেই খড়দার বাড়িতে উনি মানে এসেছিলেন। এমনিতে উনি কারোর বাড়িতে নাইট স্টে করতেন না, কোথাও উনি থাকতেন না, কিন্তু সেই সময় সদ্য যেহেতু দিব্যজ্যোতি হয়েছে, তো প্রথম ফার্স্ট ডেতে বাচ্চা নিয়ে যখন মা বাড়িতে এসছে, সেই সময় দিদা তো আর ছেড়ে দিতে পারে না নিজের মেয়েকে ওরকম একা একা। তো জাস্ট মানে সবার রিকোয়েস্টে দিদা বললো যে ঠিক আছে, আমি মেয়ের সাথে কয়েকদিন থেকে একটু বাচ্চাটা ঝরঝরে হলে তারপরে আমি যাব। বেশ, তো এবার ওরাও কিছুতে অ্যালাউ করছিল না যে তুমি বাপের বাড়ি চলে যাও, কারণ ইউজুয়ালি মেয়েরা এই সময় বাপের বাড়ি চলে যায়, কিন্তু ওর বর আবার প্রচন্ড বাচ্চা ভালোবাসে, এবার সে কিছুতেই বাচ্চা নিয়ে বাপের বাড়ি যেতে দেবে না। সে দিদাকে বারবার রিকোয়েস্ট করে যে না, আপনি একটু এ বাড়িতে থেকে যান, আমাদের কাছে থেকে যান। তো তারপর দিদা থাকে। তো প্রথম দিনের ঘটনা, দিদা রাত্রিবেলা শুয়েছে, ওদের একটা বিরাট বড় পালঙ্ক ছিল, মানে যে রুমটা ওদের ছিল। এমনিতে বাড়িটা বলছে ইটসেলফ, তুমি যদি দিদি বাড়িটা দেখো, এটা কিন্তু খুব স্পুকি অ্যাম্বিয়েন্সটা। মানে বাড়িটা বিরাট বড়, 3-4 কাঠা একটা বেশ বড় সড়ো জায়গার উপরে বাড়ি, পেছনের দিকে হচ্ছে তোমার ঘন জঙ্গল, সেখানে বাতাবি লেবুর গাছ থেকে শুরু করে নারকোল গাছ থেকে শুরু করে কি না নেই, প্রচুর গাছগাছালি। আর তার সামনের দিকে হচ্ছে বিল্ডিংটা ছোট্টখাট্ট আর কি, সামনের দিকে ঢুকে একটা সরু প্যাসেজ, তার লাস্ট এন্ডে রয়েছে ওয়াশরুম, তারপরে করিডোর বরাবর পরপর রুমগুলো, লাস্ট এন্ডে কিচেন, আর কিচেনের অপোজিট দিয়ে তোমার একটা 1.5 তলার ঘর করা আছে, একদম ছোট্টখাট্ট বাড়িটা। তো এবার দিদা বলছে যে আমি রাত্রিবেলা মানে শুয়েছি প্রথম দিন, মানে দিদার রিয়াকশনটা ওরা কিভাবে ধরতে পারলো, প্রথম দিন যখন শুয়েছে, তারপরে দ্বিতীয় দিন বলছে কি, এই তোরা আমার সাথে বাড়ি চল, আর তোদেরকে এই বাড়িতে থাকতে হবে না। এবার ওরা জানে যে সব তো প্ল্যান হয়ে গেছে, অল সেট, আমরা সবাই ঠিক করে নিয়েছি যে এখানেই দিদা থাকবে যতদিন না বাচ্চা একটু বড় হচ্ছে। আবার হঠাৎ করে উনি বাড়ি যাওয়ার তাল তুলছেন কেন? তো প্রথম দিন কিন্তু দিদা কিছু বলেনি। সেকেন্ড ডেতে আবার দিদা ঘুম থেকে উঠে মানে পুরো নাছর বান্দা। সেদিনকে মানে থার্ড ডেতে দিদা বলছেন যে আমি যাই হয়ে যাক, আমি আমার মানে এই নাতি আর মানে আমার মেয়েকে নিয়ে এখান থেকে যাবই যাব, আমি এ বাড়িতে থাকবো না, এ বাড়িতে থাকলে আমার নাতির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবার যখন ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি হয়েছে, তখন উনি বলছেন যে উনি ওদের রুমের একটা পালঙ্কতে শুতেন। এবার সেই পালঙ্কটার ঠিক পাশেই হচ্ছে একটা জানলা, এবার সেই জানালাটা দিয়ে পেছনের দিকে জঙ্গলটা ওপেন হচ্ছে। এবার দিদা বলছে আমি রাত্রিবেলা একটু উস্কুস করছি, আর ঘুমটা আমার ভেঙে ভেঙে আসছে, আমার সমানে মনে হচ্ছে কেউ যেন একটা নজর দিচ্ছে, এবং তার লোলুপ দৃষ্টিটা হচ্ছে আমার নাতির ওপরে, কারণ সদ্যজাত বাচ্চা, হ্যাঁ একদম ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা। তো দিদা তখন মানে দিদা তো সবসময় জব করতেন, দিদার হাতে সবসময় নানান রকমের বীজ মন্ত্র, উনি মনে মনে জব করতে থাকতেন, ওনার বিডস থাকতো হাতে। তো এবার দিদা বলছে যে আমি মানে হঠাৎ করে দেখছি যে কিছু মানে সাদা সাদা চুলের মতন উঠছে, সাদা সাদা কিছু একটা যেন মনে হচ্ছে জানলার পাশে দাঁড়িয়ে আছে। তো আমি বলছি এই কে রে, এরকম বলেছে। আর যেই নাকি বলছে জানলা দিয়ে রীতিমতো জালের মধ্যে দিয়ে এরকম ভাবে মুখটা বাড়ালো একটা প্রচন্ড বয়স্কা মহিলা, পুরো সাদা রঙের শাড়ি পরা, আর তার মুখটা নাকি বলে শাবল দিয়ে খোবলালে, যেরকম শাবল গেথে গেথে খোবলালে যেরকম ক্ষতবিক্ষত হয়ে যায় ফেসটা, ওরকম শাবলের গাঁথনি দিয়ে দিয়ে যেন মনে হচ্ছে পুরো একদম ক্ষতবিক্ষত করা ফেসটাকে। শুধু তাই নয়, মানে সেই জিনিসটা ভয়ঙ্কর দাঁত কটমট করে মানে দিদার দিকে তাকাচ্ছে, আর একবার বাচ্চাটাকে দেখছে, একবার দিদাকে দেখছে, একবার বাচ্চাটাকে দেখছে। আর দিদা তখন হাতে ওই বেডস গুলো গুনতে গুনতে আর নিজের বীজ মন্ত্র বলতে বলছে যা এখান থেকে যা বলছি। আর যেই বলেছে মানে দিদা অত্যন্ত নিজেও তো মানুষটা পাওয়ারফুল ছিল, হয়তো দিদার তেজের কাছে সে হার স্বীকার করে, এবং বলে যখন জিনিসটা চলে গেল, মানে ওই যে জানলাটার নেটটা বসানো আছে, মানে জানলাতে বড় বড় খোপ বলে নেট লাগানো ছিল, সেই নেটের ওপর না 3 বার এরকম ডাম করে রাগের চোটে মানে ভীষণ রেগে গেছে সে,
কেন সে ভেতরে এন্টার করতে পারছে না, এইরকম একটা ব্যাপার। তো দাম দাম করে 3বার জানলার মধ্যে মানে এরকম ভাবে বাড়ি মেরে সেটা যেন হুশ করে বেরিয়ে চলে গেল। এই জিনিসটা দিদা দেখেছিল এবং দিদা স্বাভাবিকভাবে বুঝতে পেরেছিল যে এটা আর যাই হোক কোনো মানুষ তো হতে পারে না। প্রথম কথা, অত রাত্রে অত উঁচু পাঁচিল ডিঙিয়ে একটা অত বয়স্ক মানুষ তো আসতে যাবে না। আর তাছাড়া তার মুখটা বিভৎস ছিল, মানে পুরো মুখটা যেন মনে হচ্ছিল শাবল দিয়ে খোবলানো। তো এটা যখন দিদা বলে তখন আমার কাকিমা একটা জিনিস অ্যাডমিট করে যে জানো তো মা, আমি না এই পেছনের জঙ্গলের দিকে অনেকবার একটা বুড়িকে দেখেছি। আমার মাঝে মাঝেই মনে হচ্ছে, হঠাৎ যেন মনে হয় যে এরকম একটা বুড়ি না বসে বসে নিজে নিজে বক 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 করছে, কি বলে বুঝি না, বাট বক বক করে। এবার আমি যখনই কাছে যেতে চাই বা হয়তো ভালো করে একটু গড় করে দেখতে চাইলাম তখনই আর দেখতে পাই না, কিন্তু আমার বহুবার মনে হয়েছে যে একটা বুড়ি যেন নিজের ছন্দে সে বক 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 করতে থাকে। তো এটা শুনে দিদা বললো যে আমি আর কোনো রিস্ক নেবো না, কারণ এই বাড়িটা একদম ভালো না। আর তার থেকে বড় কথা, ওরা আরো কিছু প্রবলেম ফেস করছিল, মানে বাড়িটার মধ্যে একটা নেগেটিভিটি, সবার একটা শরীর খারাপ, এসব তো লেগেই ছিল। তো ফাইনালি ওরা ডিসাইড করলো যে ঠিক আছে, তাহলে বাচ্চাটাকে নিয়ে মানে মেয়েকে নিয়ে দিদা তো চলে গেলেন নিজের বাড়িতে। ওরা একদম ওই বাড়ি বিক্রি করে নতুন ফ্ল্যাটে শিফট করেছে। তারপর দিদা দিব্যজ্যোতিকে আর ওর মাকে আবার ফ্ল্যাটে শিফট করিয়ে দিয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত পুরোটাই ওরা ওদের বাড়িতে ছিল, মানে ওই মামার বাড়িতেই ছিল। কেননা এই বাড়িতে ওরা আসেনি, কারণ এই বাড়িতে দিদা একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে কিছু একটা এমন কিছু আছে যেটা আমার নাতির ক্ষতি করে দেবে, তো আমি ওকে পাঠাবো না। আচ্ছা, সিরাত লিখছে ইস অনেক দেরি হয়ে গেল, একদম অনেকটা দেরি হয়ে গেছে রে, আজকে আমি অনেকক্ষণ চলে এসেছি। আমি আগের উইকে পুতুল বাড়ি গিয়েছিলাম ফ্রেন্ডসদের সাথে, অনেক ফটো তুলেছি। ভেরি গুড, শালিনী লিখছে। আচ্ছা, প্রিয়াঙ্কা দে লিখছে অনেক দেরি হয়ে গেল, কি অনেকটাই দেরি হয়ে গেছে প্রিয়াঙ্কা, তবে কোনো ব্যাপার না, কারণ আজকে তো সানডে নয়, আজকে মানডে, আর আমি সেইভাবে সকলকে ইনফর্মও করতে পারিনি। তো যার জন্য আজকে সবাই মোটামুটি পরে পরে লাইভের রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। হাই দিদি, তোমাকে খুব সুন্দর লাগছে। শুভশ্রী দত্ত, থ্যাংক ইউ। বাবা শুনে গায়ে কাটা দিয়ে গেল। এক্স্যাক্টলি। খুশবু শর্মা লিখছে কি ভয়ঙ্কর, আমারও প্রচন্ড ভয় লেগেছে এই ঘটনাটা শুনে। যাই হোক, তবু মানে দিদা বলেই ওই জায়গায় মানে ভিমড়ি খেয়ে না গিয়ে বা অন্য কেউ হলে বিশাল ভয় পেয়ে যেত, সেটা কিন্তু দিদা বলেই ওই সিচুয়েশনটার সামনা করেছে। মানে দিদা বলেই জিজ্ঞাসা করছে এই কে রে, আবার সেই জিনিসটা যখন টুকি মেরেছে তখন বলছে যা যা এখান থেকে বলে বীজ মন্ত্র যাও করতে করতে ও নাকি ওরকম সেই রাগে ক্রোধে মানে সেই ভীষণভাবে সেটাকে প্রকাশ করে জানলাতে বাড়ি টাড়ি মেরে সে চলে যায়। যাই হোক, আমার তো দারুণ লেগেছিল ইনসিডেন্ট দুটো। থ্যাংক ইউ দেবজ্যোতি ফর শেয়ারিং। তো এবার যাব আর একটা স্টোরিতে। আচ্ছা, আরেকটা তাহলে ওই হস্টেলের স্টোরিটা বলি, যেটা আমাকে শুভক্ষণ পাঠিয়েছে গুরগাঁও থেকে। দাঁড়াও, ওয়েট। আচ্ছা, এখন 8টা, ঠিক আছে, 8:40 বাজে, কোনো প্রবলেম নেই, আমি আর একটা স্টোরি বলতেই পারবো। আজকে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ। আজকে রাতে উইন্ডো আর দেখবো না, একদমই তাই, একদম দেখিস না, ইতি লিখছে। ওকে, তো এবার যে ঘটনাটা বলবো এই ঘটনাটাও খুব অদ্ভুত। দেখো, মানে আমার তো দারুণ অদ্ভুত লেগেছে ইনসিডেন্টটা। মানে অ্যাকচুয়ালি কি হয় দেখবে, তখনই তোমার ইনসিডেন্ট গুলো বেশি ভালো লাগবে যখন মানে তুমি মানুষের জীবনের কথা বলবে। এগুলো তো প্রত্যেকের প্রত্যক্ষ করা এক একটা অভিজ্ঞতা, এবং যার জন্য প্রত্যেকটা অভিজ্ঞতাই ভীষণ রকম ডিফারেন্ট, ভীষণ রকমের অন্য রকমের একটা ফিলিংস তৈরি করছে আমাদের প্রত্যেকটা গল্প ভেতরে। তো এবার যে ঘটনাটা বলবো সেটাও দেখো কি অদ্ভুত একটা ফিলিংস। এটা আবার অতটা যে ভয়ের তা নয়, কিন্তু মানে একটা প্রচন্ড অদ্ভুত পিকিউলিয়ার ফিলিংস আসবে তোমার। তো শুভক্ষণ, আমি এক্স্যাক্টলি ইনস্টিটিউশনটার নাম বলবো না, এটা হচ্ছে মাইসর রোডের ওপরে এক মানে ওইখানে যে মাইসর রোড তো ধরে নাও হাইওয়ে, তো এবার হাইওয়ের পাশ দিয়ে একটা বিরাট বড় প্লট আছে, বিরাট বড় প্লট। এবার সেখানে প্রথম একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রথম বিডিএস কলেজ ছিল, মেডিকেল কলেজ ছিল। তারপর আস্তে আস্তে 2006-7 হয় না, একটা একটা করে ওরা উইং ফর্ম করতে থাকে, ইঞ্জিনিয়ারিং স্টার্ট করে, বা তারপর তোমার ম্যানেজমেন্টের একটা আলাদা করে কলেজ খোলে। তো আস্তে 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 উইংসও বেড়েছে, গ্রাজুয়ালি বিল্ডিংও বেড়েছে, হস্টেলের সংখ্যাও বেড়েছে। তো ওদের একদম ক্যাম্পাসের পেছনের দিকটাতে পুরো উঁচু করে মানে বিরাট উঁচু করে একটা
মানে পাঁচিল দেওয়া আছে, আর সেই পাঁচিলটা যেখানে শেষ হচ্ছে পাঁচিলের ওপারেই হচ্ছে ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্টের রেলওয়ে ট্র্যাকটা। তো এমনিতেও ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্টের দিকে রেলওয়ে অত ঘন ঘন ট্রেন নেই, তো যার জন্য একটু ফাঁকা ফাঁকাই ওই দিকটা। গার্ডও যে সবসময় ওখানে স্টেশনগুলোতে অ্যাভেলেবেল থাকে তা নয়, তবে মানে একদম সুনসান ওই রাস্তাটা, মানে একটা রাস্তা গেছে, রাস্তাটার পাশেই হচ্ছে রেলওয়ে ট্র্যাকটা স্টার্ট হচ্ছে। তো ওরা একদম বলছে যে যেখানে পাঁচিলটা শুরু হচ্ছে তার আগে একটা বিল্ডিং আছে, ঠিক আছে? তো ওই যে আগে যে বিল্ডিংটা আছে, তো সেই বিল্ডিংটাতে প্রথমে ওটা নাকি একটা কোনো গার্লস হস্টেল ছিল। ওটা যখন বিডিএস কলেজটা প্রথম ছিল তখন ওই বিডিএস কলেজের গার্লস হস্টেল ছিল ওটা। এবার পরবর্তীতে যখন ওদের আরো উইংস বাড়তে থাকে, একটা সার্টেন টাইমে মেয়েরা সবাই অবজেকশন করতে থাকে যে ওই মানে ইয়েটাতে ওরা কেউ থাকবে না, মানে ওই পার্টিকুলার বিল্ডিংটাতে ওটা থাকা যাচ্ছে না, মানে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে স্টার্ট করে থার্ড ফ্লোর পর্যন্ত সবাই মানে ভয়ে পুরো কম্পিত, যে সব সময় নাকি নানান রকমের আওয়াজ আসতে থাকে, ভয়ানক ভয়ানক ইনসিডেন্ট নাকি ঘটে সবার সাথে। মানে বিশেষ করে হচ্ছে ওই সবসময় মনে হয় পেছন পেছন কেউ যেন হাঁটছে, বাথরুমে কল খুলে যাচ্ছে, বাথরুমে একা যাওয়া যায় না ইত্যাদি কারণে ওরা ভীষণভাবে অবজেকশন করে। এবং পরবর্তীতে তখন কি হলো, আর একটা বিল্ডিং তৈরি হয় ওটার সামনে, তো সেই বিল্ডিংটা মেয়েদেরকে দিয়ে দেওয়া হয় শিফট করিয়ে, আর ছেলেদের ইঞ্জিনিয়ারিং এর ছেলেদেরকে ওই পুরোনো বিল্ডিংটাতে দিয়ে দেয় যে ঠিক আছে ওরা যা। এবার ওদেরকে তো অথরিটি বিশাল এক্সপেকটেশন নিয়ে, যে ছেলেরা বোধহয় ভূতে ভয় পায় না, তাদেরকে তো ওখানে পাঠিয়েছে। তো শুভক্ষণ যখন ওইখানে সবাইকে পাঠানো হলো, ওই তখন সেই ব্যাচেরই, ও তখনও সিনিয়র না, মানে তখনও জুনিয়র, তো ও তখন হোস্টেলে ঢুকেছিল। তো ওই পার্টিকুলার হস্টেলটাতেই আছে। বলছে আমরা তখন মানে সদ্য ওই হস্টেলটা আর কি বয়েজ হস্টেল করলো, আমরা জাস্ট সবাই ঢুকেছি সদ্য। এবার একদিন রাত্রেবেলা তখন কটা বাজে, 2-2:30 বাজে, হঠাৎ একটা বিভৎস জোর আওয়াজ হলো, এবং ওই প্রচন্ড আওয়াজে আমরা পুরো হস্টেল শুদ্ধ সবাই ঘুম থেকে উঠে পড়ে দৌড়াদৌড়ি ছুটোছুটি করে সবাই যে যার ওপরে নিচে এসে দেখছে ফার্স্ট ফ্লোরে একটা রুম আছে, রুমের ওনারের নাম ছিল হচ্ছে মানে সুদীপ সামন্ত, হ্যাঁ ওটা হচ্ছে সুদীপ সামন্ত বলে একজনের ঘর ছিল। তো সেই দাদাটার রুমে জানলাটা ছিল পুরো ফুল কাঁচের, এবং ওদের না ওই বাইরের দিকে সমস্ত জানলাগুলোই হচ্ছে স্লাইডিং উইন্ডো, পুরো কাঁচের ছিল। তো ওই স্লাইডিং উইন্ডো, কাঁচের উইন্ডো, একটা বিরাট জায়ান্ট সাইজ বোল্ডার, মানে ক্যান ইউ ইমাজিন একটা জায়ান্ট সাইজের বোল্ডার, সেটা মানে কতটা জোরে ফোর্সফুলি, কতটা জোরে সেটা যদি ছোড়া হয়, সেটা পাঁচিলের তো এপাশ থেকে তো কেউ হবে না, কারণ পাঁচিলের একদমই গায়ে গায়ে মাত্র হয়তো 2 হাতও গ্যাপ নেই এরকম, তো একদম গায়ে হচ্ছে তোমার ওই বিল্ডিংটা, তাহলে ওটা পাঁচিলের বাইরে থেকেই ডেফিনেটলি কাউকে ছুটতে হয়েছে, কারণ তা না হলে নিচের থেকে তো ওটা ওইভাবে ছেঁড়া যাবে না ওখানে। তো একদম বাইরে থেকে কাউকে ছুটতে হয়েছে পাঁচিলের ওপাশ থেকে, এবং একটা জায়ান্ট সাইজের বোল্ডার সেটা কাঁচ জানলার ভেঙে চুরমার করে দিয়ে এমন ভাবে মাটিতে ফ্লোরের ওপরে এসে পড়েছে, ফ্লোরের টাইলস গুলো পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মানে ফ্লোরের সব টাইলস গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কাঁচটা জানলার ভেঙে একদম মানে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু অত বড় একটা জায়ান্ট সাইজের বোল্ডার কিভাবে কেউ ছুঁড়তে পারে সেটা ওরা কিছুতেই বুঝতে পারছে না, ওটা কোনো মানুষ তুলতে পারবে না, মানে এতটাই বড় এতটাই ভারী যে ওটা কোনো মানুষের পক্ষে তোলাই সম্ভব না। সেই জায়গাতে গিয়ে সেইটা কেউ ওই রকম কতটা জোরে ছুঁড়লে সেটা বড় উঁচু পাঁচিল পেরিয়ে তারপরে কোনো একটা হস্টেলের ফার্স্ট ফ্লোরে এসে পড়তে পারে। তো তবু যেহেতু সবাই বিজ্ঞান মনস্ক, পড়াশোনার দিক থেকে সবাই ওখানে ভীষণ ব্রিলিয়েন্ট, তো ওরা এগুলো একদমই মানে না, এনকারেজও করে না। তো প্রথম ক্ষেপে ওরা ভাবলো যে তাহলে ঠিক আছে, কিছু হয়তো কোনো মেশিন টেশিন দিয়ে হয়তো এইসব করেছে বা কেউ বদমাইশি করছে, বাট ওরা কিন্তু সঙ্গে সঙ্গে সবাই মিলে ছাদে গেছিল। ছাদে গেলে ওদের ওই ক্যান্টনমেন্টের ট্র্যাকটা পুরো এপাশ থেকে ওপাশ একদম সোজাসুজি দেখা যায়,
পুরো রাস্তা সুনসান, ওটা কোনো মানুষ দ্বারা সম্ভব না, তাহলে ওদেরকে কোনো মানে হয়তো বড় গাড়ি বা কিছু আনতে হয়েছে, কোনো মেশিনের হেল্প নিতে হয়েছে, সেটাকে নিয়েও মানে পত্রপাঠ কেউ পালিয়ে যেতে পারবে সেটাও সম্ভব না। তো ওরা না দূর দূরান্ত পর্যন্ত টর্চ মেরে 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 যে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট কোথাও কিছু পড়ে আছে কিনা, বা কোথাও কোনো গাড়ি দাঁড়িয়ে আছে কিনা, বা কোনো মানুষ আছে কিনা, মানে সমস্ত কোনো মেশিন আছে কিনা সবকিছু ট্রাই করলো, বাট দেখলো কোথাও কিচ্ছু নেই, পুরো সুনসান জায়গাটা। বেশ, তো ওরা আস্তে আস্তে যেটা হয় একটু ভীত হয়তো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার যে যার মতন মানিয়ে নেয়, দিয়ে থাকতে শুরু করে। এর ঠিক 1 মাস পরে আবার সেম ঘটনা ঘটে দোতলাতে। ঠিক দোতলার ওই রুমটাতেও কি হলো না, এরকম স্লাইডিং উইন্ডো ছিল, একটা বিরাট বড় বোল্ডার এসে কোনোভাবে ওই জানলা টানলা সব ভেঙে ভুঙে মাটিতে পড়লো, এবং ফ্লোর টোর পুরো একদম ভেঙে চুরে একসার অবস্থা। তো মানে এটা পরপর রিপিটেডলি 3 বার হয়, একবার ফার্স্ট ফ্লোরে হলো, একবার সেকেন্ড ফ্লোরে হলো, একবার থার্ড ফ্লোরে হলো। লাস্টে কলেজের ছেলেরা এতটাই ভয় পেয়ে গেছে, এবং ওরা একা বাথরুমে উঠতে পারছে না, ওরা একা বাথরুম যেতে পারছে না, তারপর মানে ওরা রীতিমতো ভেরি মাচ স্কেয়ার্ড যে এটা হচ্ছেটা কি, এটা কোনো অপ্রাকৃতিক কিছু ছাড়া কোনো ন্যাচারাল কিছু তো হতে পারে না। তো ওরা এত ভয় পেতে থাকে, ওরা আবার অথরিটিকে জানায়। তো অথরিটি ওদেরকে বলে যে ঠিক আছে, তাহলে ওটার সামনে আরেকটা আমরা বিল্ডিং কনস্ট্রাক্ট করে দিচ্ছি, সেখানে যদি তোমরা থাকো। তো এবার যখন নতুন বিল্ডিংটা কনস্ট্রাকশনের কাজ শুরু হলো, বলে যে মানে বেশি দিন না, দিন 15 কাজ করার পর প্রত্যেকটা ওয়ার্কারের এতটাই শরীর খারাপ, প্রত্যেকটা ওয়ার্কার এতটাই মানে অ্যাক্সিডেন্টস ফেস করছিল, কেউ কোনোদিন পড়ে গিয়ে হাত ভেঙে যাচ্ছে, কোনোদিন পা ভেঙে যাচ্ছে, সবার মানে আস্তে আস্তে একটা বাজে ভ্রান্ত ধারণা তৈরি হয়ে গেল যে তাহলে মানে মেবি এইখানেই এই জায়গাটাতেই কোনো প্রবলেম আছে, ঠিক আছে। তো তারপর ফাইনালি ওরা মানে যখন দেখলো যে কি মানে ওইখানে ওই বিল্ডিং এর কাজটাও শেষ করা যাচ্ছে না, ওদেরকে নাকি অন্য একটা কোথায় শিফট করে দেওয়া হয়েছিল, আর একটা সামনের দিকের বিল্ডিং এ শিফট করা হয়েছিল। পরে ওর নাকি বলছে আমরা কলেজ থেকে পাস আউট হয়ে যাওয়ার পরে আমি দেখেছি অনেকবার কলেজের ইউনিয়নে গিয়ে যে ওই যে পোর্শনটা না দিদি, মানে ওই হস্টেলটা এখন আর ব্যবহৃত হয় না, মানে সেটা ওই রকম ভাবেই পরিত্যক্ত কন্ডিশনে অ্যাজ ইট ইজ পড়ে রয়েছে। ইভেন ওর সামনে যে বিল্ডিংটা শুরু হয়েছিল ওরা থাকাকালীন, সেটাও এরকম আন্ডার কনস্ট্রাকশন সিচুয়েশনে ওইভাবেই পড়ে রয়েছে, এবং ওই বিল্ডিংটা এবং মানে ওই পার্টটা পুরো ডিমলিশড হয়ে গেছে, ঠিক আছে, ওইভাবেই পড়ে রয়েছে। হ্যাঁ, তো এবার একদম নতুন ফ্রেশ বিল্ডিং তৈরি করে সেখানে নতুন করে বিভিন্ন ডিপার্টমেন্টের বয়েজ হস্টেল, গার্লস হস্টেল সমস্ত কিছু মানে করা হয়েছে, বাট ওই দুটো জায়গাতে ওরা আর হাত দেয়নি। তো পরে ওরা ভাবে যে রিয়েলাইজ করে যে নিশ্চয়ই তার মানে কিছু গড়বড় হবে। তো এটা শুভক্ষণ বলছে আমার নিজের চোখে দেখা, মানে আজও আমি এটা বিশ্বাস করতে পারি না যে কি করে, হাউ ইট ইজ পসিবল, এটা কি করে সম্ভব যে একটা বোল্ডার কেউ ছুঁড়বে, একদম নিচ থেকে সে ছুঁড়ে দোতলা 3 তলাতে মানে রীতিমতো সেখানে দাম দাম করে ভেতরে ফেলছে। হ্যাঁ, এবং ফেলে মানে জানলা থেকে শুরু করে পুরো ফ্লোর ভেঙে দিচ্ছে, মানে কতটা ফোর্সফুলি কোথাও থেকে এটা এসে পড়ছে ভাবো। এবার যদি এটা আমি ধরে নিচ্ছি আশপাশে যদি কোনো বিল্ডিং থাকতো বা কিছু, আমরা আরো অনেক রকমের এক্সপ্লেনেশনের চেষ্টা করতে পারতাম, কিন্তু চারিদিকে পুরো সান্নাটা, মানে ওখানে সন্ধ্যে 7টার পর কোনো লোক দেখা যায় না। তো সেইখানে কি করে এটা পসিবল, এর কোনো ব্যাখ্যা কিন্তু শুভক্ষণ বললো আমরা আজও টিল দ্য ডেট আমরা সবাই ভালো ভালো কোম্পানিতে জব করছি, এত দিন পেরিয়ে গেছে, কিন্তু ওই ঘটনাও না ভুলেছি না আমরা আজকেও কোনো এক্সপ্লেনেশন সেটা দিতে পারি। তো আমার তো দারুণ লেগেছিল ইনসিডেন্টটা, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আচ্ছা, এই কুর্তিটা পরে তোমায় খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, মিতা আন্টি ওয়াচিং, ওকে, খুব ভয়ের গল্প শুনলাম, বেশ। আচ্ছা, এই গল্পটার পরে আর একটা ছোট্ট গল্প বলবো, তারপরে আমি চলে যাব ইউটিউব চ্যানেলে। ওকে, আর একটা যে ছোট্ট গল্পটা আছে, এই ঘটনাটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভয়ের লেগেছে। এটা আমাকে পাঠিয়েছে, এক সেকেন্ড দাঁড়াও, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে দিয়া ঘোষ ফ্রম মালদ্বীপস। ওকে, দিয়া ঘোষ মালদ্বীপস থেকে আমাকে এই ইনসিডেন্টটা শেয়ার করেছে। তো এখন তো ওরা মালদ্বীপে থাকে, এবং ওর আর একটা মানে ফ্যামিলির একটা ঘটনা আমাকে শেয়ার করেছে, যেটা এক্সট্রিমলি লেন্দি অ্যান্ড স্পুকি। তো ওই লেন্দি স্টোরিটা আমি পরে শেয়ার করব। আজকে আমি ওরই পাঠানো, ও আর ওর হাজবেন্ড যখন দুর্গাপুরে থাকতো, তো ওই দুর্গাপুরের বাড়িতে
ফ্ল্যাটে ওদের সাথে মানে এক রাতই ওরা ছিল, ওরা তারপরে থাকতে পারেনি, 1-2 রাত ছিল। তো ওইখানকার একটা ইনসিডেন্ট আমি শেয়ার করব। দুর্গাপুরে দুজনেই জব নিয়ে যখন ওরা ফার্স্ট স্টার্ট করে, একটা ফ্ল্যাট হায়ার করে ওরা উঠেছে। তো সদ্য উঠেছে, সবে যেদিনকে জিনিসপত্র নিয়ে এসে টেসে রেখেছে। তো তারপর থেকে না মানে ওদের একটা ভেতরে ঢুকে থেকেই কোথাও মানে একটা নেগেটিভিটি ফিল হচ্ছিল, বা ফ্ল্যাটটা কোথাও ভালো লাগছিল না। তো এটা নিয়ে ওরা নিজেদের মধ্যে আলোচনাও করেছে যে হতে পারে মেবি এইসব কি হচ্ছে অ্যান্ড অল। তো যাই হোক, বাট ওরা বিষয়টাকে ভাবছে যে আমাদের এখন কিছু করার নেই, দুজনেই একটা সেম হসপিটাল ফিল্ডে জবও পেয়ে গেছে সেম হসপিটালে। তো ওরা দেখলো যে আমাদের দুজনেরই এখানে অনেক বেনিফিটস আছে, একসাথে যেতে আসতেও পারবো, সবকিছু মিলিয়ে এই ফ্ল্যাটটা অ্যাফোর্ডেবল, চলো নিয়ে নিই। তো ওই হিসেবে নিয়ে নেয়। কিন্তু ঢুকতেই কিন্তু ওদের ফ্ল্যাটটা প্রথমে ভালো লাগেনি। যাই হোক, তো প্রথম ওরা একটু 2-1 দিন দেখেছে যে মানে ওই 1-2 দিনের ঘটনা এটা, হ্যাঁ মানে 1-2 দিন দেখেছে যে এরকম বাথরুম টাথরুম মানে জল যতই লাগাচ্ছে কল খুলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি টুকটাক প্রবলেম লেগে আছে। তো ভাবছে যে ঠিক আছে, হয়তো পাইপলাইন খারাপ আছে, বা হতে পারে যে মানে ওয়াশরুমে কোনো প্রবলেম আছে, প্লাম্বারকে ডাকতে হবে, যাই হোক কিছু একটা হবে। আচ্ছা, এরপর বললো যে মানে ওরা ঢোকার পর যে সানডেটা পড়েছে সেই সানডের দিনের ঘটনা, বাস ওই একটা দিনেরই ঘটনা, ঠিক আছে। সানডেতে যথারীতি ওরা দুজনে ভালো করে দুপুরবেলা মাটন রান্না করে, তো ওরা একটু শপিং করতে বেরিয়েছিল যে রান্না বান্নাটা সেরে আমরা একটু যাই শপিং করে এসে আমরা তারপর দুপুরবেলা একটু লেট করে খাওয়া দাওয়া করবো 3-3:30 দিকে। তো ওরা চলে গেছে মলে, ওখানে গিয়ে শপিং টপিং করে তারপরে এসেছে। এবার এসে একদম দুর্গাপুর, যেখানে আমি জানি না কখন দুর্গাপুর যাইনি, দুর্গাপুরে নিশ্চয়ই মল টল আছে হবে, তো ও আমাকে সেটাই বললো যে মলে গেছিলাম শপিং বপিং করে আমরা এসে এবার জাস্ট মানে রান্নাঘরে ফ্রেশ হয়ে ঢুকেছি যে এবার খেতে বসবো বলে খুলে পুরো তাক লেগে গেছে। মাটনের মানে একটা ছোঁয়া পর্যন্ত নেই, পুরো একটা যদি বিড়াল বা অন্য কিছু খেয়ে যায় অন্তত তাকে তো ঢাকনাটা খুলতে হবে, ঢাকনাটাও অ্যাজ ইট ইজ লাগানো, ভেতরটা পুরো একদম চেঁচে খাওয়া পরিষ্কার করে। বলে এতটাই সারপ্রাইজড হয়েছে যে ওরা কি করে এটা পসিবল। হ্যাঁ, কিন্তু এঁঠো লেগে আছে, তো বোঝা যাচ্ছে যে ওর মধ্যে রান্না করা হয়েছিল, এমন নয় যে ওরা পুরো একদম ড্রিম ওয়ার্ল্ডে রয়েছে যে ওখানে রান্নাই করেনি, ওটা পুরোটা এঁঠো হয়ে রয়েছে, কিন্তু ভেতরটাকেও পরিষ্কার করে খেয়ে নিয়েছে। এবং ওরা বলছে আমরা এটা বুঝতে পারছি না যে আমরা এত মানে দুজনে মিলে রান্না করলাম, টাইট করে মুখ আটকালাম রাখলাম, এবার ধরো কোনো বিড়াল এলো, সেও যদি খায় সে তো আশপাশে ছড়াবে চেটাবে, কিছু তো নোংরা করবে, এমনি খেয়ে নেবে কি করে, খুলে খেয়ে আবার বন্ধ করে যেতে পারবে একটা বিড়াল? সেটা তো হয় না। বিড়াল কোথায়, চারিদিক তো লক করা ছিল। তো ওরা বুঝেছিল যে কিছু একটা গড়বড় হয়েছে, বেশ ভয়ও পেয়েছিল। কিন্তু সেদিনকে ওরা ভাবলো যে ঠিক আছে আর কিছুদিন দেখি, যদি আরো কয়েকদিন প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদেরকে অন্য একটা থট নিতে হবে। তো সেদিনই রাত্রেবেলার একটা ঘটনা, সেবার ওদের ঘরে বোধহয় সন্ধ্যের দিকে কেউ ঘুরতে এসেছিল, তো খাটের পাশে একটা চেয়ারে তাকে বসতে দিয়েছিল, তো খাটের পাশে জাস্ট চেয়ারটাকে রেখে দিয়েছিল, দিয়ে ওরাও খাটে মানে হয়তো কেউ চেয়ারে বসেছিল ওরা খাটে বসেছিল, দিয়ে গল্প টল্প করেছে, করে রাত্রেবেলা ডিনার করে সে তো চলে গেছে তার মতো। আর ওই যে চেয়ারে মানে ও সেখানে বসতে দিয়েছিল কাউকে হবে, তো চেয়ারটাকে সরায়নি, ওখানে অ্যাজ ইট ইজ চেয়ারটা রেখে ওরা দুজনে একটা হালকা নাইট বাল্ব জ্বেলে ঘুমোতে চলে গেছে। তো ওদের এমনি বেড সাইড টেবিল রয়েছে, টেবিল ল্যাম্প লাগানো আছে, তো হালকা একটা মানে লাইট জ্বালিয়ে ওরা শুয়েছে দুজনে। রাত্রিবেলা দিয়া বলছে আমার হাজবেন্ড আমাকে এরকম করে ঠেলছে, হ্যাঁ দিদি আমাকে এরকম করে ধাক্কা মারছে। তো ও মানে বলছে আমি হকচকিয়ে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে না আমি ওর হাতটাকে খপাত করে চেপে ধরেছি, এবার দিয়ে দুজনেই যেন ফ্রিজ হয়ে গেছি, না ও মুভ করতে পারছে না আমি মুভ করতে পারছি। আমরা দুজনেই দেখছি মানে ওই যে চেয়ারটা পাশে রাখা ছিল, মানে যে চেয়ারটা ওরা ওই লোকটাকে বসার জন্য অফার করবে বলে ওখানটা এনে রেখেছিল, মানে ওই চেয়ারের উপরে বিশ্বাস করবে না পুরো এরকম ভাবে পাটা তুলে, এইভাবে হয় না এরকম ভাবে কেউ একটা বসে না এরকম করে দুলছে, আমাদেরকে দেখছে আর দুলছে, পুরো চুলটা খোলা আর পুরো চেয়ারের উপরে পাটাকে ক্রিস ক্রস করে বসে আর এরকম জোরে জোরে দুলছে, আর পুরো একদম পরিষ্কার আমাকে আর আমার হাজবেন্ডকে দেখছে, পুরো আমাদের দিকে তাকিয়ে আছে, বোঝা যাচ্ছে সেটা। এবার আমার হাজবেন্ডও আমাকে দেখে এরকম হাতটা চেপে ধরেছে, আমিও আমার হাজবেন্ডের হাতটা চেপে ধরেছি, দুজনে তখন বুঝতে পারছি না যে আমরা করবোটা কি। তো বলছে আমরা দুজনে মিলে মানে তখন ঘেমে রে একসার,
আর ওই জিনিসটা না পুরো ব্লু লাইটে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কন্টিনিউ আমাদের দুজনের দিকে দেখছে আর সমানে এরকম ভাবে দুলছে। মানে আমি জাস্ট সিচুয়েশনটা ভাবছি, ইম্যাজিন করো যে রাত্রিবেলা শুয়ে আছো, পাশে যেন একটা চেয়ার বা সোফা রাখা আছে। মানে এগুলো বিশেষ করে ভাবো কোনো হোটেলের রুমে অলওয়েজ দেখবে পাশে তোমার থাকে একটা সোফা বা চেয়ার রাখা, তো সেখানে যদি ওরকম ভাবে সাডেনলি রাতের অন্ধকারে দেখা যায় যে কেউ বসে আছে, তাহলে কিরকম ফিল আসবে। যাই হোক, তো বলে আমি কোনো মতে হাতরাতে লেফট হ্যান্ড সাইডে আমার একটা ওই বেড সাইড টেবিল লাইট ছিল, তো আমি ওটাকে জাস্ট অন করলাম। বলে লাইটটা যে অন হলো না, জাস্ট মুহূর্তের মধ্যে মনে হলো যেন ভ্যানিশ, মানে আর যেন মনে হলো যেন তাকে মানে খুব খুশ করে উবে গেল জিনিসটা। যেই লাইটটা অন হলো, লাইটটার সাথে সাথে জিনিসটা না উবে গেল। মানে আমরা উঠে তাড়াতাড়ি করে আগে টিউবলাইট জ্বাললাম ঘরের, জেলে আমি সারা রাত হাজবেন্ডের হাতে হাত দিয়ে মানে চেপে ধরে দুজনকে আমরা বসে থাকলাম। সকালটা হয়েছে, আমরা একদম ওখানে সব জিনিসপত্র ফেলে রেখে বেরিয়ে চলে এসেছি যে আমাদের আর দরকার নেই, আমরা আর থাকবো না এখানে। কারণ এমনিতেই দুপুরবেলা আমাদের ওই একটা অভিজ্ঞতা হয়েছে যে পুরো একদম প্রেসার কুকার খালি, তার মধ্যে আবার রাত্রেবেলা আমরা যা দেখার, এটা কি করে সম্ভব যে আমরা দুজনেই এতটা ভুল দেখবো? এবং দুজনেই পুরো এক্স্যাক্টলি যেটা সেটাই দেখেছি। একজন হলে বুঝতাম, দুজনেই দেখছি যেরকম পা তুলে চেয়ারের ওপরে এরকম জোরে জোরে দুলছে আর আমাদের দিকে কটকট করে চেয়ে আছে, একটা মহিলা আকৃতি আর কি। তো মুখটা অতটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না অন্ধকারে, বাট বোঝা যাচ্ছে যে ওদের দিকেই তাকাচ্ছে। তারপরে নাকি ওরা বলে আমরা ফার্নিচার পরে নিয়ে এসেছি, আবার আমরা একটা অন্য বন্ধুর বাড়িতে স্টে করছি না, ওখানে থেকে ওখানে আমরা মানে সমস্ত কয়েকটা দিন কাটিয়ে খুঁজে টুজে নিলাম আর ওই আশপাশে কোথায় কি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, তারপর একটা ভালো ফ্ল্যাট পেয়ে তারপর সেখান থেকে সব জিনিসপত্র নিয়ে এসে তারপরে ফ্ল্যাটের হ্যান্ড ওভার দিলাম। আমরা ফ্ল্যাটটা তারপরেও হয়তো কয়েকদিন ছিল, কিন্তু থাকিনি আমরা ওই ফ্ল্যাটে আর, মানে ওটাই লাস্ট। বাপরে এত এত একটা ভয়ের এক্সপিরিয়েন্স ওরা গ্যাদার করেছে। তো ওর আর একটা অভিজ্ঞতা আছে যেটা ও আমাকে পাঠিয়েছে, এই ঘটনাটাও খুব সুন্দর, তো সেটা আমি নেক্সট ডে বলবো। আজকে দিয়ার এই ছোট্ট ঘটনাটা আমি শেয়ার করলাম। সো চটপট বলো তোমাদের কেমন লাগলো। অনেক লেট হয়ে গেছে অনন্যা আচার্যা, একদম বাবা অনেকটা লেট হয়ে গেছে তোমার, কেননা আজকে আমি অনেক আগে মানে একদম অন টাইম স্টার্টও করে দিয়েছি অ্যান্ড আজকে আর আমি লেটও করবো না, কারণ কালকে সকালবেলা আবার আমার নিজেরও তাড়া আছে। ওই জন্যই বলে যে চেয়ার কখনো ফাঁকা রাখতে নেই, কিছু একটা ওপরে রেখে দিতে হয়। হ্যাঁ, এটা কিন্তু আমিও শুনেছি যে চেয়ার বলে না ফাঁকা রাখতে নেই, অনেকে নাকি এসে বসে পড়ে চেয়ারের ওপরে। আচ্ছা, পারমিতা মন্ডল লিখছে বেশ ভালো লাগছে, মাধবী দাস লিখছে হাই, পাপিয়া ঘোষ লিখছে হাই, যারা এখন জয়েন করলে অনন্যা আচার্যা লিখছে নাইস ড্রেস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে ড্রেসটা দেখছি অনেকেরই খুব পছন্দ হয়েছে, তাই আরেকবার চটপট করে বলে দিচ্ছি, এইরকম কুর্তি আর এইরকম পেন্সিল প্যান্টটাও ভীষণ সুন্দর। আমি দরকার হলে আরেকবার রিলস ফর্মে দেখিয়ে দেবো পুরো ফুল লেন্থটা, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা পুরো একটা কম্বাইন আছে কুর্তি আর এই প্যান্টের, এটা পুরো ফুল সেট আছে। ওকে, তোমরা কেউ এর সাথে চাইলে তোমরা ম্যাচিং করে ওড়নাও নিয়ে নিতে পারো, পুরো একটা কমপ্লিট সালোয়ার স্যুটের মতো লুক চলে আসবে অ্যান্ড খুব সুন্দর লাগবে। মৌমিতা সরকারের থেকে এটা তোমরা নেবে 9932342418, 9932342418। আচ্ছা, হাবড়া থেকে আমার কাছে একটা পার্সেল এসছে, সেটাতে একটা ড্রেস আছে, বাট হাবড়া থেকে কে পাঠিয়েছো আমি ওটা বুঝতে পারছি না। কাইন্ডলি যদি কেউ থাকো লাইভে একটু আমাকে যোগাযোগ করবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না হাবড়া, আমি এক্স্যাক্টলি পোস্ট অফিসটা ভুলে গেলাম, ওখানে মেনশন করা ছিল সি দিয়ে কিছু একটা নাম ছিল। যাই হোক, আমি ওটা পরের দিন আবার বলবো দরকার হলে। তবে হাবড়া আমার মনে আছে, হাবড়া থেকে কেউ একটা পার্সেল পাঠিয়েছো, কাইন্ডলি প্লিজ আমাকে একটু যোগাযোগ করো, প্লিজ লেট মি নো যে কে পাঠিয়েছো, আমি বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, দারুণ লাগছে আপনাকে ম্যাডাম জয়ন্তনাথ, থ্যাংক ইউ। সঞ্চারী বাসু লিখছে আমার ঘরে এত জিনিস, ভূতের মাটি ছাড়া বসার জায়গা পাবে না। এই আমারও তাই, চেয়ার গুলো না সব স্তূপাকৃতি হয়ে যায় আর আমার মা কি রেখে যায়। আমার মায়ের আবার ওসব না বাবা, মায়ের সব গোছানো সাজানো ভেতরে ঢোকানো, আর আমি তো একটা চেয়ার পেলেই হয়েছে, চেয়ারের ওপরে ডাউন করতে 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 সেটা যে কোথায় যাবে। একদিন মুড হলো তো সব আবার নামিয়ে ঠিক করলাম, আবার যেইকে সেই হয়ে গেল। ওই ভয় বসারও চেয়ার কিনি না আমি, যদি নিজের স্টুডিও সেট আপ করবো বলে নিজে একটা চেয়ার কিনি, আমার মনে আমি সেটার উপরেও জামা কাপড় রাখতে শুরু করবো, আমি ভয় কিনিই না ওই জন্য। এতদিন অনলি রেকর্ড শুনতাম, আজ লাইভ দেখতে পেলাম, থ্যাংকস ফর জয়নিং। আচ্ছা, কেয়া ঘোষ লিখছে হাই
দিদি হ্যালো, আমিও তোমার মতো, মাঝে কি ঝাড় দেয় ঠিক নেই। মানে তুই জানিস না আমি কি বকা খাই এটার জন্য। আর এটা শুধু আমার না, এটা শুভেন্দুরও প্রবলেম। এটা কিন্তু শুভেন্দুও করে, বাই দ্য ওয়ে। এটা আমি একা করি না, এটা শুভেন্দুও করে। মানে এইটা ওদের অভ্যাস হয়ে গেছে। বরং তার থেকে আমার ছেলে মেয়ে অনেক ভদ্র, আমার ছেলে মেয়ে অনেক গোছানো। মা এটা কি বাজে লাগছে, তুমি দাঁড়াও। আমার ছেলে আবার বসে বসে পাঠ করবে, সুন্দর করে জামা কাপড় পাঠ করে, নিজের ধরো জামা কাপড় কেচে মেলে রেখেছিলাম, তুলে এনে রেখেছি পরে গোছাবো বলে, ও কিন্তু বসে বসে ওর নিজের জিনিসগুলো সব গোছ করে যেখানে দোকানে ঢুকিয়ে দেবে, ও নিজেরটা বুঝে নেয়। কিন্তু আমার নিজের গুলো বোঝার ব্যাপারে আমি ভীষণ মানে কি বলবো, আজ করছি কাল করবো পরশু করবো করতে করতে আবার পড়লাম, আবার কাচলাম, তারপরে আবার ভাবলাম আবার পড়বো, এই করতে করতে আর হয়ে ওঠে না মাঝে মাঝে গোছানো। স্বরূপ দত্ত লিখছে আমার নামটা নাও, শুভ্রা দিদি ভাই। আচ্ছা শুভ্রা, স্বরূপের প্রোফাইল থেকে তুমি কমেন্ট করছো, চলো তোমার নামটা নিয়ে নিয়েছি। আপনাকে দেখে মনে হয় না যে আমার ছেলে মেয়ে আছে। হ্যাঁ সেটা মনে যদিও হয় না দাদা, কিন্তু আমার অবশ্যই দুটো ছেলে মেয়ে আছে। আমার মেয়ের অলরেডি 6 বছর বয়স, আর আমার ছেলেরও 5 বছর হতে যায় বলে, এবার হয়েও যাবে, মানে খুব কামিং সুন। আচ্ছা ওই কি লিখছে, পুচকে এত কাজ করে, ওর কথা শুনলেই লজ্জা করছে। এই বাবা, আমার ছেলে যে কি কাজ করতে পারে, আমার ছেলে যে কি কাজ করতে পারে জানো না, মানে প্রচুর কাজ করে। বলে আবার উল্টে বলবে কি আমি হেল্প করব, আমি হেল্প করব। মানে ধরো ও আমার বাড়িতে নেহাত কম কাজ করে না। আমাদের জলগুলো ভরা, যেটা একটা খুব বিরক্তিকর কাজ, ঠিক আছে, বটলে জল ভরা, সেটা ও করে, বটলে জল ভরে। আচ্ছা কোনো সময় হয়তো বললাম যে বাবা আমার মানে স্কুলের ব্যাগ ট্যাগগুলো তুমি আজকে নিজে গুছিয়ে নাও, আমি আজকে ভালো লাগছে না বা শরীরটা খারাপ লাগছে, বা আমি কোনোদিন ওকে টাইম দিতে পারছি না, ও কিন্তু নিজে স্কুল ব্যাগ ট্যাগ নিজে গুছিয়ে নেয়। বা কোনোদিন হয়তো কেক যদি টিফিন থাকে সেগুলো যদি বলি ঢুকিয়ে নেয়। স্কুল থেকে মানে কিছু জায়গায় আমিও ভীষণ অর্গানাইজড ওদের তৈরি করেছি। আমার স্কুল থেকে ফিরেই কি বলতো, প্রথম কাজ হচ্ছে আমাকে জলের বোতল আর টিফিন বক্সটা বার করে দেবে, মানে এটা ওদের মিস হবে না। আগে বার করে দেবে, আমি সোজা একদম কিচেনে নিয়ে গিয়ে ফার্স্ট যে কাজটা করব, আগে ওগুলোকে ধুয়ে রেখে দেবো, বাস ওগুলো ধুয়ে আগে পরিষ্কার করে নিলাম, ব্যাস। আমার নিজেরও রিলিফ লাগে, ওদেরও। মানে ওইটা না হয় কি, আমি অনেকে দেখেছি ওই যে টিফিন বক্স থেকে গেল, পরদিন যখন আবার স্কুলে টিফিন দিতে যাওয়ার সময় মনে পড়ছে যে এই রে আমাকে টিফিন, এবার এগুলো ওদের মধ্যেও ওগুলো ওরা ইনহেরিট করে নিয়েছে যে চলো এটা এসেই ফার্স্ট কাজ, মাকে আগে ওটা বার করে দিতে হবে, আগেই গিয়ে ওরা কিচেনে রেখে দিয়ে আসে। ও অনেক কাজ করে, ও জল ভরে, টুকটাক জামা কাপড় হেল্প করে দেয়। আমার দুটো বাচ্চাই মোটামুটি 3 বছরে পা দেওয়ার পর থেকেই যে যার নিজের জামা কাপড় নিজেই পরতে পারে, আমাকে জামা কাপড় পরিয়ে দিতে হয় না, প্যান্ট জামা নিজেরা পরতে পারে, নিজেরা ছাড়তে পারে। তো এই বেসিক্স গুলো না তুমি যত বাচ্চাকে শিখিয়ে নেবে তত তোমার নিজের কাজের সুবিধা, তোমার একা হাতে বাচ্চা সামলানোটা তত বেশি ইজি হয়ে যায়। খাওয়াটা খেতে পারে কিন্তু খুব মানে এখনো বাচ্চা তো একটু ফেলা ছাড়া করে বলে মাঝে মাঝে দিয়ে দিই। বা যদি খুব নিজের মানে পছন্দের খাবার হয় তখন ঠিক আছে, বা যদি নিজের পছন্দের খাবার না হলো তখন আবার একটু মাম্মা মাম্মা আমি আজকে খাবো না, এই ভাত ফেলে উঠে যাচ্ছে, তো তখন আমি বসে খাইয়ে দিই। যদি বিরিয়ানি টিরিয়ানি হয় তাহলে নিজে খেয়ে নেয়, নিজে তো খেতেই পারে, তোমরা তো দেখেছো ওরা রেস্টুরেন্টে নিজেই খাই গিয়ে, ওগুলো খেয়ে নেবে, কিন্তু ভাতটা আমাকে একটু খাইয়ে দিতে হয়, এই আর কি। তো ওরা প্রচুর নিজে নিজে নিজের কাজ করে নেয়, আমি এই কমপ্লেনটা একদমই করবো না ওদের অ্যাগেনস্টে। আচ্ছা না, এরকম হেল্পিং হ্যান্ড অবশ্যই থাকা দরকার। দিদি কাল ম্যাচটা দেখেছো? আর বলিস না, কালকে ম্যাচটা দেখেছি কি, দেখতে দেখতে বলে হেরে যাবে বলে মানে শুতে চলে গেলাম। তারপরে তো আবার সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম মানে জিতে গেছে, তখন আবার হাইলাইটসটা দেখলাম আর কি। তোমাকে আজ দেখতে খুব স্নিগ্ধ লাগছে লিখছে ঘোষ বারাত, দুটোই তো সার নেম, নাম কি? আচ্ছা তোমার বৌমা খুব লাকি হবে, একদম একদম, এটা তো হবেই। দিদি আমার নাম খেয়া, কেয়া নয়, ও আচ্ছা আচ্ছা, রাইট খেয়া, ওকে খেয়া ঘোষ। আচ্ছা তোমার পডকাস্ট দেখলাম, খুব ভালো লেগেছে, কিন্তু তোমার লাইভ অসাম, এটা আমাকে অনেকে ফিডব্যাক দিল। এই আমার নিজেরই মানে পডকাস্ট কি বলতে
রেকর্ডেড ভিডিওতে না আমি ঠিক গল্প করতে পারি না, তো আমার একটা অভ্যেস হয়ে গেছে কি সামনে মানে ভিউয়ার্স থাকবে, আমি র্যান্ডাম গল্প করবো একটু প্রাণ খুলে। তো এটা না হলে না আমার কেমন যেন একটা খামতি খামতি লাগে। তো আমি কিছুতেই পডকাস্টে যতই রেকর্ডেড ভিডিও হোক তবু তো সামনে হোস্ট ছিল, হোস্ট না থাকলে আমি একা নিজে বসে বসে নিজের গল্প রেকর্ড করব, মানে ওটা আমার দ্বারা হয় না। ওই প্রফেশনালিজমটা আমি এখনো পর্যন্ত রিচই করতে পারিনি, সোজা কথা। আমার একটুখানি মানুষের সাথে বসে গল্প গুজব করবো, আড্ডা মারবো, এখনো ওই রকমই ব্যাপারটাও ভালো লাগে। আমি ওটাই এনজয় করি যে সবার সাথে একটু গল্প টল্প করবো, আর মধ্যে লাইট চারদি ক্যামেরা চারদি আরো মাথা ঝনঝন করছে, আমার ওইসবের মনে মাথায় লাগে না। তার চেয়ে মনে হয় এই তো কত সিম্পল, কত স্নিগ্ধ, বেশ প্রাণ খুলে আড্ডা মারছি, গল্প করছি, ভুল করলে কারেক্ট করে নিচ্ছি, কোনো স্ক্রিপ্টিং এর ব্যাপার নেই, এডিটিং এর ব্যাপার নেই, এই তো ঠিক আছে। আমি সাবলীল ভাবে যেরকম সেরকমই মানুষের কাছে রিপ্রেজেন্টেড হতে ভালো লাগে না। আমিও ভাবছিলাম হেরে যাবে, বাট যেই লাস্টে দেখলাম যে বোলিংটা দারুণ হচ্ছে, খুশি হয়ে গেলাম। ঠিক ঠিক ঠিক। তবুও তোমার পডকাস্ট অনেক লাইভলি ছিল, তুমি আমার সবচেয়ে প্রিয় স্টোরি টেলার। হ্যাঁ, সেটা তো হবে, আমি তো সর্বত্রই লাইভলি। আমার তো জীবনে মানে আমি জীবনের শেষ দিন মুহূর্ত পর্যন্ত, সব থেকে বাজে সিচুয়েশন পর্যন্ত, এন্ড অফ দ্য ডে আমি ডিসাইড করেছি আমি হ্যাপি হ্যাপি খুশি খুশি থেকেই মরবো। ভাই আমি ওই দুঃখী আত্মা হয়ে তো যেতে পারলাম না এই ওয়ার্ল্ড থেকে, তো বাস আমি অলওয়েজ লাইভলি। ওখানেও আমি খুব লাইভলি, আমরা আড্ডা মেরেছি যখন ছিল হোস্টদের সাথে, খুব মজা করেছি, আড্ডা মেরেছি। বাট হ্যাঁ মানে আমার নিজের একটা কমফর্ট জোন না, মানে আমি যেমন আমার এখানে আমার আই এম দ্য কুইন অফ মাই ওয়ার্ল্ড, এই ফিলটা আসছিল না কোথাও। আচ্ছা, ও আচ্ছা, ত্রিনা, ওকে ওকে ওকে, আচ্ছা। হাই শ্রেয়া, কেমন আছো? রাজা মাহি, তোমার পডকাস্টটা হেভি লাগলো, তুমি মানে কোনো কথা হবে না। শালিনী, থ্যাংক ইউ। আচ্ছা, যারা যারা পডকাস্ট শুনছো তাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আমাকে পার্সোনালি কমেন্ট করছো, এই ড্রেসটা দারুণ লাগছে, কালারটা দারুণ, তোমায় দারুণ মানিয়েছে। এই ড্রেসটার ডিটেলসটা দেওয়া আছে, যারা যারা নেবে অবশ্যই নাও। এটা কিন্তু শুধু কুর্তিটা যারা দেখতে পাচ্ছ তাদের জন্য বলছি, এটা কিন্তু প্যান্ট আর কুর্তির পুরো সেট আছে, এক্সেলেন্ট দেখতে এই পুরো সেটটা। যদি কেউ মনে করছো পারচেস করবে, জাস্ট গো ফর ইট। আমার তো মনে হয় 420-তে এরকম ভালো জিনিস আর কিছু হতে পারে না, এবং পুরো পিওর সফট কাটনের আছে। হ্যাঁ, এটা কিন্তু মেটেরিয়ালটা আছে পুরো কাটন আছে। হ্যাঁ, এবার একটা জিনিস হবে, মানে আমি যেহেতু সবাইতেই জেনুইন ফিডব্যাক দিই তো বলছি, ধরো তুমি এই কাটনের ড্রেসগুলো যেটা হয়, কাটন মানেই কিন্তু তুমি মানে নাইলন বা এমনি তোমার লাইলন মানে কি বলে ওগুলোকে, রেয়নের কাপড় যেটাকে বলে, বা ধরো তোমার সিনথেটিক ম্যাটেরিয়াল হয়, শিফন যেটা হয়, জর্জেট যেটা হয়, ওগুলো যেমন তোমার গ্লেজটা বা তোমার ওগুলো অনেক লং লাস্টিং হয় টেক্সচারটা। বাট সুতি তোমার কি হয়, তুমি ধরো দীর্ঘদিন ইউজ করছো, মানে তুমি মাস 6 ইউজ করলে, কাচলে টাচলে, তারপর করতে করতে একটু কিন্তু ফেডেড হবে। এটা শুধু এই সুতির প্রবলেম, এটা সুতিরই প্রবলেম। এবার যার জন্য মানে খুব মানে গাউন বলো বা খুব দামি কিছু আমরা শাড়ি টাড়িগুলো আমরা সুতির জিনিসটা পরতে পারি না, না মানে ওটাকে র্যান্ডাম তুমি কত ইউজ করবে, মানে এবং সেক্ষেত্রে দামটাও অনেক বেশি পড়ে যায়। তো সেটা তো হবে, কিন্তু তুমি যদি একটা সেট নাও, এটা যদি তুমি মানে বাইরে অন্তত 7-8 মাসও ব্যবহার করে নিয়ে তারপরে তুমি ঘরে পরে নাও, যদি তোমার মনে হয় কালারটা একটু ফেড হয়েছে, তো তখন তুমি আবার বাড়িতে ইউজ করে নিতে পারবে। 2 পার্টি আছে, তো তুমি বাইরে ইউজ করো, বাড়িতেও ইউজ করো। সুতির জিনিস তো ভাই সুতিই হয়, ঠিক আছে। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমার সাথে গল্প করতে খুব ভালো লাগে, লিখছে বৈশাখী, থ্যাংক ইউ। আমি ওই জন্যই তো তোমাদেরকে একটু সময় দিই, গল্প করি। খুব সুন্দর লাগছে তোমাকে। শম্পা চ্যাটার্জি লিখছে, থ্যাংক ইউ সম্পাদি। প্লিজ নাম্বারটা লিখে দিস। না, নাম্বারটা লিখে দিতে পারবো না, জানো তো। তোমাদেরকে একটু বলি, ইউটিউবে এই প্রবলেমটা হয়, অনেকে জিজ্ঞেস করো না যে সেলারদের নাম্বারটা আমি কেন লিখি না, ওইভাবে নাম্বার ডাইরেক্ট লেখা যায় না, ঠিক আছে। ওটা আমি দেখেছি অনেকবার লিখলে অটো ডিলিট হয়ে যায়। তো ইটস বেটার আমি বারবার করে বলে দিচ্ছি, তোমরা প্লিজ একটু পজ করে শুনে নিয়ে ওখানে যোগাযোগ করে নাও, এটুকু আমাকে কনসিডারেশন দাও। হ্যাঁ, আচ্ছা। নিজের জায়গা নিজেরই হয়। তুমি যে কুর্তিটা পরে আছো সেটার দাম কত? আমি যে কুর্তিটা পরে আছি, এটা কুর্তি আর প্যান্টের সেট আছে, দেখো দিদি, এটা প্যান্ট আর কুর্তির পুরো ফুল সেট আছে, 420, 420 টাকা কুর্তি প্যান্ট পুরো ফুল সেটটা। এটা আবার বলছি আমি, মৌমিতার থেকে নেওয়া। আর এটার প্রাইস আছে 9932342418, 9932342418। ওকে, বেশ। আর আমি কথা বলাবো না এখানে, এবার যাবো আমার ইউটিউব চ্যানেলে, সেখানে ভয়ঙ্কর 2টো স্টোরি নিয়ে আমি আসছি। তোমরাও সবাই চলো আর আমাকে জয়েন করো, শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস আমার ইউটিউব চ্যানেলে।
দাঁড়া।